বিসমিল্লাহির রহমানির রহিম। রাবেয়া কৃষিতে আমার সকল শিক্ষার্থীর প্রতি রইল আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আহ, তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল আলোচনা নিয়ে এসেছি। তো এটি হচ্ছে ঢাকা বোর্ড 2023। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে প্রশ্ন, মানে উদ্দীপক এবং প্রশ্ন। তো আমি তোমাদের কাছে সত্যি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ভিডিও ছাড়তে অনেক বিলম্ব করে ফেলেছি, বিশেষ কারণে। তোমরা দোয়া করো আমি যেন নিয়মিত ভিডিও ছাড়তে পারি, যাতে করে তোমাদের উপকারে আসে। তো তাহলে আমরা এবার আলোচনায় আসি। এখানে কয়ে বলা হয়েছে, এখানে সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ মানে দেওয়া আছে, যার গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। অপর একটি যৌগ হাইড্রোজেন ক্লোরাইড। কয়ে বলা হয়েছে ঊর্ধ্বপতন কাকে বলে। ক্ষয়ে বলা হয়েছে লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। গ 1 নম্বর যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন সহ ব্যাখ্যা করো। ঘ প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, যুক্তি সহ বিশ্লেষণ করতে হবে। তো এ আর কি উদ্দীপক এবং প্রশ্ন। আমি তোমাদের কাছে সুন্দর সহজ ভাষায়, একদম সহজ ভাষায় আলোচনাটি, এই মানে প্রশ্নের সমাধানগুলো আলোচনা করতে চাই, যাতে করে তোমরা সকল শ্রেণী, যারা তোমরা মানে দুর্বল সবল, এক কথায় আসলে আমি তোমাদেরকে দুর্বল সবল পার্থক্য করতে চাইনি। কারণ দুর্বল সবল মানে আসলে আমরা যেটা জানি, সত্যি মানুষ না পড়ে কাজ না করে দুর্বল হয়ে যায়। সবল তারাই হয় যারা নিয়মিত পড়াশোনা করে, তারাই কর্মঠ থাকে। কাজে ব্যস্ত যারা, তারাই কর্মঠ, তারাই সবল। এজন্য মেধাকে দোষ দিয়ে লাভ নেই, এমন কথা বলে লাভ নেই যে আমার ব্রেন কম। ব্রেনকে চালু রাখতে হয়, ব্রেনকে জাগিয়ে রাখতে হয়, ব্রেনকে উন্নত করতে হয় নিজেকে চর্চার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। যেমন আমরা যদি মনে করি আজকে আমি এই কাজটি, আমি ভাবছি আজকে আমার ভালো লাগছে না, আমি আজকে কিছুই করতে পারবো না, আমি সারাদিন আজকে রেস্ট করব, কারণ আমি অসুস্থ, আমি মনে মনে ভাবছি। কিন্তু আসলে যদি আমি চিন্তা করি আমার মনটাকে নিয়ে, যে না, আমার মনের জোর দিয়ে যে আমি চিন্তা করি না, আমি এই একটু অসুস্থ হলেও আমি অনেক কিছু করতে পারবো, আমার জন্য সম্ভব, আমি করতে পারবো। মানে সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের কাছে, যে মনের জোর থাকাটা খুবই জরুরি। শরীর ক্লান্ত হইতেই পারে, মনকে ক্লান্ত হতে দেওয়া যাবে। মনের জোরকে কিন্তু মানুষ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তুমি যতই মেধাবী হও, তুমি পড়াশোনা করো না নিয়মিত, তুমি অধ্যাবসায় নয়, তুমি ডিসিপ্লিন মেনটেন করো না, কে বলেছে তুমি ভালো, কে বলেছে তুমি মেধাবী, এই মেধার কোনো লাভ নেই, এই মেধার কোনো কাজ নেই। তুমি দুর্বল মনে করছো নিজেকে, তুমি নিয়মিত পড়াশোনা করো, তুমি চর্চা করো, তুমি অনেক মেধাবী, তুমি অনেক ভালো, তুমি কিছু করতে পারবে, তোমাকে দ্বারাই কিছু করা সম্ভব। মনে রেখো, অনুশীলনী সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। পড়াশোনা করতে হবে, এটাই। আমি পারি না, আমি পারবো না, এসব অজুহাত, এসব সত্যি অজুহাত। তো যাই হোক, আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেই জায়গায় আসি। কয়ে বলা হয়েছে ঊর্ধ্বপতন কাকে বলে। ঊর্ধ্বপতন হচ্ছে যে সকল কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে এরা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এবং শীতলীকরণের জন্য আবার কি হয়, বাষ্প থেকে সরাসরি কঠিনে পরিণত হয়, মানে কঠিনে ফিরে আসে, তাকেই বা তাদেরকে ঊর্ধ্বপতন বলা হয়। ক্ষয়ে বলা হচ্ছে লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করবে। লোহায় মরিচায় পড়া রাসায়নিক পরিবর্তন সত্যি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহায় মরিচা পড়ে, আমরা সবাই জানি। সেটা কিভাবে, সেটা হচ্ছে লোহা কি করে, লোহা
জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড উৎপন্ন করে, যেটাই হচ্ছে মরিচা নামে পরিচিত। যাকে আমরা মরিচা বলি সেটা হচ্ছে এই ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড এখানে এই যে H2 পানি, সরি, এখানে NH2O পানি থাকে। এন দ্বারা কি বোঝে? এন দ্বারা মানে এখানে অসংখ্য পানির অণু থাকে, মানে এই ফেরিক অক্সাইডের সাথে পানির অসংখ্য অণু থাকে, মানে এটা হচ্ছে পানিযুক্ত, যার জন্য কি আর্দ্র ফেরিক অক্সাইড বলা হয়। কিন্তু এই ফেরিক অক্সাইড এর ধর্ম উপাদান লোহা, অক্সিজেন এবং পানির ধর্ম উপাদান থেকে সম্পূর্ণ আলাদা। এই মরিচাটা সম্পূর্ণ একটি নতুন যৌগ। যেমন আমরা দেখি যে লোহা কি করে, লোহার চুম্বক আকর্ষণ করে, কিন্তু মরিচা কিন্তু চুম্বক আকর্ষিত হয় না। এটি সত্যি একটি নতুন যৌগ, তাই এর ধর্ম এবং উপাদান লোহা বা অক্সিজেন বা পানি থেকে সম্পূর্ণই আলাদা, যার কারণে বলা হয় যে লোহায় মরিচা একটা রাসায়নিক পরিবর্তন। কেন রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা কি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, মানে লোহায় মরিচা রাসায়নিক পরিবর্তন। কেন এটা আসলেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটা ঘটে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। গয়ে বলা হয়েছে যে প্রথম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন সহ ব্যাখ্যা করতে হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড প্রথম যৌগ। এখানে তাপ দেওয়া আছে, যৌগটির গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লেখচিত্রটা এঁকে নিই। লেখচিত্র এইটা হচ্ছে সময়, এইটা হচ্ছে বলা হচ্ছে প্রথম যৌগ। প্রথম যৌগ মানে সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেওয়া আছে 1465। 1465 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখন বলা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড যৌগ যার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে, এটা কি করতে হবে? এটা হচ্ছে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন সহ। তাহলে আমরা ভেবে নিই যে এখানে কোন একটা সাধারণ তাপমাত্রার কোনো কঠিন পদার্থ তাপ প্রদানের বক্ররেখায় আছে। তাহলে তাপ প্রদানের বক্ররেখায় যেটা এখানে ধরলাম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কঠিন পদার্থ, মানে এই রেখায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন পদার্থ আছে আমরা মনে করছি। এটা হচ্ছে কি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কঠিন পদার্থ এই তাপ প্রদানের বক্ররেখায় অবস্থান করছে। তাপ প্রদানের বক্ররেখায় কি করছে? অবস্থান করছে। তো যখন এই রেখাটি 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে,
তখন এই বস্তুটি, এই পদার্থটি গলতে শুরু করবে। কারণ এখানে বলা হয়েছে যে এর গলনাঙ্ক 801°C। তার মানে তাপমাত্রা যখন এখানে পৌঁছাবে তখন এটা গলতে শুরু করবে। এটা হচ্ছে গলতে শুরু করে, এখানে তাপমাত্রা প্রয়োগ করা হলো আর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কেননা ওই তাপমাত্রায় পদার্থটি গলবে। এই তাপমাত্রায় BC, এই তাপমাত্রা পদার্থটি গলতে থাকবে। এটা হচ্ছে কঠিন একটা পদার্থ, এইটা কঠিন। এইখানে পদার্থটি গলতে শুরু করবে, তাহলে এখানে পদার্থ কিন্তু গলতে শুরু করবে, মানে সম্পূর্ণ কিন্তু গলা হয়নি, মানে গলবে আর কি। মানে কঠিন পদার্থটি গলতে কেবলমাত্র শুরু করছে। যদি মনে করো আমরা এক খন্ড বরফ টুকরা ফ্রিজ থেকে বাইরে নিয়ে এসে রেখে দিই, তাহলে কি বরফ থেকে কি হয়, তরলটা আস্তে আস্তে ঝরে পড়ে, মানে ওইখানে বরফও থাকে এবং তরল থাকে, মানে কঠিন তরল দুইটাই থাকে। তার মানে এইখানে কি হবে, এই বিসি রেখায় কঠিন তরল একসাথে অবস্থান করে। কারণ এখানে কঠিন বস্তুটি কি হচ্ছে, কঠিন পদার্থটি গলতে শুরু করছে, মানে তরল হচ্ছে। এখানে কিন্তু কঠিন তরল একসাথে কঠিন তরল একসাথে অবস্থান করছে। এই 801°C তাপমাত্রা পর্যন্ত বিসি রেখা হচ্ছে এই পদার্থটি গলবে, মানে বিসি রেখা হচ্ছে এর গলনাঙ্ক। এটা হচ্ছে কি গলনাঙ্ক, আনুভূমিক সরলরৈখিক রেখা, বিসি রেখা। এখন এখানে কি করবে, এখানে হচ্ছে এইটা হচ্ছে তরল, এখানে গলা হয়ে গেছে, মানে কঠিন পদার্থটা এখানে এই রেখায়, বিসি রেখায় গলে যাবে সম্পূর্ণ। এই রেখাটা কি তরলের অবস্থান, মানে সিডি রেখা। এখানে হচ্ছে শুধু তরল অবস্থান করবে। সিডি রেখা, এটা হচ্ছে তরল পদার্থ। যখন তাপমাত্রা, এখানে তাপমাত্রা প্রয়োগ করা হলে কি হবে, এখানে তাপমাত্রা বৃদ্ধি হতে থাকবে এবং তাপমাত্রা যখন 1465°C পৌঁছাবে তখন এই তরলটি ফুটতে শুরু করবে। তখন এই তরলটি কি হবে, ফুটতে শুরু করবে। তার মানে এখানে তরল এখানে যখন পৌঁছাবে তখন কি হবে, এটা হচ্ছে এইটা ফুটতে শুরু করবে। এইটা হচ্ছে স্ফুটনাঙ্ক, তরলটি ফুটতে শুরু করবে। ডি রেখায়, এই ডিই রেখায় তরলটি সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে। ডি রেখায় তরলটি সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে। এখানে তরল এবং বাষ্প একসাথে অবস্থান করে, কারণ এখানে পদার্থ তরল অবস্থান করছে এবং এই তরলটা এখানে বাষ্পে পরিণত হচ্ছে। তরলটা এখানে কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। ডি রেখায় তরলটি বাষ্পে পরিণত হচ্ছে এবং এই ডিএফ রেখাটি হচ্ছে কি, ডিএফ রেখাটি হচ্ছে গ্যাসীয় বা বাষ্পীয় রেখা নির্দেশ করে। এই রেখাটি গ্যাসীয় বা বাষ্পীয় রেখা নির্দেশ করে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে হচ্ছে
এটা একটা তাপ প্রদানের বক্ররেখা। আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া হচ্ছে, সেটা যেই পদার্থই কেন না হোক, তাহলে আমরা ধরে নেব যে কোনো একটা তাপমাত্রার পদার্থ এই তাপ প্রদানের বক্ররেখায় অবস্থান করছে, এবং সেটাকে তাপ প্রদান করা হলে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, এবং যখন এই গলনাঙ্ক পৌঁছাবে তখন কি হবে, ওই পদার্থটি গলতে শুরু করবে। এবং পদার্থ যেহেতু বলছে এই বিসি রেখায়, কারণ পদার্থ বলতে সময় লাগবে। বিসি হচ্ছে সরল মানে আণবিক সরলরৈখিক রেখা, এই রেখায় এই কঠিন পদার্থটি সম্পূর্ণ গলে যাবে। মানে এখানে কঠিন এবং তরল একসাথে অবস্থান করবে, মানে পদার্থটি এখানে বলছে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। আর এই সিডি রেখা হচ্ছে সম্পূর্ণ তরল পদার্থ, এইটা তরল পদার্থ, এখানে শুধু তরলের অবস্থান। এখানে যখন তাপ প্রদান করা হবে তখন এই তরল তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, এবং তাপমাত্রা যখন 1465 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তখন এই তরলটি ফুটতে শুরু করবে, অর্থাৎ ডি রেখায় তরলটি সম্পূর্ণ ফুটবে, মানে তরলটি বাষ্পে পরিণত হবে এই রেখায়। এখানে তরল এবং বাষ্প দুইটা, ডি রেখা তরল এবং বাষ্প নির্দেশ করে। এখানে কঠিন তরল, ডি হচ্ছে তরল এবং বাষ্প। কেননা এখানে তরল থেকে বাষ্প হচ্ছে, এই রেখাটা সরল আণবিক সরলরৈখিক রেখা, এখানে হচ্ছে তরল থেকে বাষ্প হচ্ছে। এই ডি রেখাটা হচ্ছে কি, এখানে তরল এবং বাষ্পের অবস্থান। ডিপ রেখা মানে বাষ্প বা গ্যাসীয় রেখা নির্দেশ করে। তো এই সিম্পল বর্ণনা তাপ প্রদানের বক্ররেখার, এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমরা যে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক দেওয়া থাকবে সেটা আমরা এরকম বক্ররেখা, এটা আমরা এইভাবে এঁকে আমরা সিম্পল বর্ণনা দিলেই ওকে, আর কিছু প্রয়োজন নেই। আমরা মনে করছি যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এখানে না বোঝার বা আরো কি কিছু বলার কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ তোমরা বুঝতেই পেরেছো যে এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে। আমরা ধরে নিয়েছি যে যে কোনো একটি সাধারণ তাপমাত্রা একটা কঠিন পদার্থ এই রেখায় অবস্থান করছিল, এটাকে তাপ প্রদান করা হলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, যখন এখানে পৌঁছায় তখন এটাকে গলতে শুরু করে, তরল পরিণত শুরু করে, এখানে সম্পূর্ণ তরল অবস্থান করে, কারণ এখানে তরল হয়ে গেছে, এটা তরল অবস্থান। এই তরলকে যখন তাপমাত্রা প্রয়োগ করা হয়, তাপমাত্রা কি হয়, এখানে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এখানে তাপমাত্রা পরিবর্তন হয় না, কেননা এখানে পদার্থটি কঠিন থেকে তরল পরিণত হচ্ছে, এখানেও তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তাই তাপমাত্রা পরিবর্তন হয় না। তাহলে এই তরলের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, এবং যখন 1465 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1465 ডিগ্রি, এটা এখানে দেওয়া আছে এই জন্য প্রযোজ্য, এখানে অন্য দেওয়া থাকতে পারে, মানে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যেটা, এখানে স্ফুটনাঙ্ক এইটা, তাই এখানে পুষলে এটা ফুটতে শুরু করবে, মানে এখানে তরল এবং বাষ্পের অবস্থান, কেননা এখানে পদার্থটি তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। ডি রেখাটি বাষ্প বা গ্যাস রেখা নির্দেশ করে। তো এ পর্যন্তই গয়ের অ্যান্সার। ওকে, ঘয়ে যাওয়া যাক। ঘয়ে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও, কলমের সমস্যা দেখছে না, বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, যুক্তি সহ বিশ্লেষণ করতে হবে। কলমে লিখছে না, কলমের সমস্যা। আচ্ছা, তাহলে এখানে প্রথম ও দ্বিতীয় যৌগ, মানে এখানে হচ্ছে প্রথম যৌগ সোডিয়াম ক্লোরাইড, দ্বিতীয় যৌগ হাইড্রোজেন ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এটা নতুন করে বলার কিছু নেই, কারণ তোমরা অনেক পূর্ব থেকে জানো, আমরা সবাই জানি এখানে সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, ধাতু অধাতু মিলে আয়নিক যৌগ গঠন করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে, এই ত্যাগ ও গ্রহণের ফলে কি হয়, আয়নিক বন্ধন গঠন হয়। তো এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। এবং হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে সমাজের যৌগ। কেন সমাজের যৌগ, এখানে হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন দুইজনে অধাতু, অধাতু সমাজের যৌগ গঠন করে, কারণ এদের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা থাকে না, এদের ইলেকট্রন ত্যাগ করতে পারে না, এরা দুজনে ইলেকট্রন গ্রহণ করবে, দুজনেই অধাতু, কারণ এদের যে ইলেকট্রন প্রয়োজন সেটাই তো নেই।
যার জন্য এরা কি করবে, এরা ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। তার মানে আমরা বুঝতে পারলাম স্পষ্ট যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ। তো এখন সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ 1 ও 2 যৌগটির বন্ধন প্রকৃতি ভিন্ন, কারণ এটা হচ্ছে কি আয়নিক যৌগ আর ওটা হচ্ছে সমযোজী যৌগ, যেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় সমযোজী যৌগ। আয়নিক যৌগ কিভাবে গঠিত হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। এই চিত্র লেখার বা বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এটা অনেক মানে ইজি জিনিস, অনেক আগের। এইগুলো জানা না থাকলে এই ধাপে আসা যায় না। তাই এত সোডিয়াম ক্লোরাইড এখানে যদি আবার আমি বলতে যাই, তো কিভাবে আয়নিক বন্ধন গঠন করে সেই চিত্রটা এখানে প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ এই প্রশ্নে যারা আসছে, যারা বোঝার চেষ্টা করছে, তারা এইটুকু অবশ্যই জানো বা জানার কথা। তো সোডিয়াম ক্লোরাইড আমি তারপরে মুখে বলছি যে সোডিয়াম কি করে, ক্লোরিন সোডিয়াম কি করে ত্যাগ করে, এবং সোডিয়াম তার শেষ শক্তি স্তরের সোডিয়াম পরমাণু শেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু সেই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে। এদের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা এরা অণু বা যৌগ গঠন করে। এটা হচ্ছে কি আয়নিক বন্ধন। অপরদিকে হাইড্রোজেন ক্লোরাইড এরা কেউ ইলেকট্রন ত্যাগ করতে পারে না, কেননা এরা দুজনে অধাতু, দুজনে ইলেকট্রন গ্রহণের প্রয়োজন। যার কারণে হাইড্রোজেন এবং ক্লোরিন উভয় পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। এই সোডিয়াম ক্লোরাইডের কেলাস লাটিসে আয়নগুলো মানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করে। এরা মুক্তভাবে চলাচল করতে পারে, মানে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আছে, এই আয়নগুলো এর কেলাস লাটিসে নির্দিষ্ট স্থানে অবস্থান করে, যার কারণে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কেননা আমরা জানি যে বিদ্যুৎ পরিবহনের জন্য দরকার মুক্ত বিচ্ছিন্ন আয়ন। কিন্তু জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে। জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড এর আয়নগুলো মানে ভেঙে যায়, সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয় জলীয় দ্রবণে। যেমন সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে কি হয়, এটা হচ্ছে জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এইভাবে আয়নিত হয়, আয়ন হিসেবে বেরিয়ে আসে। আর এই আয়নগুলো মুক্তভাবে চলাচল করে, যার কারণে জলীয় দ্রবণে আয়নিক যৌগ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে। এই যে মুক্ত বিচ্ছিন্ন ইলেকট্রনের পরিভ্রমণের কারণে এরা ইচ্ছা মতো পরিভ্রমণ করে জলীয় দ্রবণে, এই কারণে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম আর ক্লোরিন কিভাবে বিদ্যুৎ পরিবহন করে আমরা যদি চিত্রের সাথে দেখতে চাই, তাহলে সোডিয়াম এবং ক্লোরিন, যেমন এইটা একটা পাত্র, এই জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়, সোডিয়াম এবং ক্লোরাইড। এটাকে যদি আমরা কোনো জলীয় দ্রবণে যদি আমরা দুটি গ্রাফাইট দণ্ড প্রবেশ করাই এবং দণ্ডটিকে একটি তার দিয়ে যুক্ত করা হলে এর এক প্রান্তে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তর
সাথে তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে এই যে সোডিয়াম এবং ক্লোরিনের আয়নগুলো, সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম এবং এইগুলো কি হয়, এখানে হচ্ছে এই আয়নগুলো কি করে, এইগুলো হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, এইটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড তার মানে ধনাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোডকে ক্লোরিন আকৃষ্ট করে এবং ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডকে সোডিয়াম আকৃষ্ট করে। সোডিয়াম ক্যাথোডে পৌঁছে কি করে, একটি ইলেকট্রন যে সোডিয়াম ত্যাগ করে আয়নযুক্ত হয়েছিল, এই ইলেকট্রনটি সে গ্রহণ করে চার্জ নির্ভরক ধাতুতে পরিণত হয়, এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে আয়নযুক্ত বা চার্জ যুক্ত হয়েছিল, ক্লোরিন অ্যানোডে গিয়ে সেই ইলেকট্রনটি কি করে ত্যাগ করে করে চার্জ নির্ভরক ধাতুতে পরিণত হয়, এবং এরা পরস্পর নিজেদের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু এখানে ঘটে, কারণ ইলেকট্রন আদান প্রদান মানে তো জারণ বিজারণ বিক্রিয়া, আমরা সবাই জানি। তার মানে জারণ বিজারণ বিক্রিয়া যেখানে ঘটবে সেখানে তো অবশ্যই বিদ্যুৎ উৎপন্ন হবে। এখানে যে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, এবং এই কারণে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে বিদ্যুৎ উৎপন্ন করে তার মুক্ত বা বিচ্ছিন্ন আয়নের দ্বারা। এই যে মুক্ত বা বিচ্ছিন্ন আয়নগুলো এইভাবে কি করে ঋণাত্মক এবং ধনাত্মককে আকৃষ্ট করে এরা কি হচ্ছে চলাচল করে। এই চলাচলের কারণেই বিদ্যুৎ উৎপন্ন হয়, মানে এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, আর যার কারণে জলীয় দ্রবণে আয়নিক যৌগ বিদ্যুৎ উৎপন্ন করে। এভাবে অপরদিকে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে এখানে এটা কিন্তু বন্ধন প্রকৃতি আলাদা, কেননা এটা হচ্ছে সমযোজী বন্ধন। আমি আগেই বলেছি যে হাইড্রোজেন ক্লোরাইডের বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে না সত্যি, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। এখানে যে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মানে এখানে হাইড্রোজেন বা ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের অনেক বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের চেয়ে বেশি, হাইড্রোজেন 2.10। তো হাইড্রোজেনের চেয়ে বেশি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা। এই কারণে কি করে, আমরা যেমন পানির সমযোজী যৌগটা দেখেছি, পানি কি পোলার সমযোজী যৌগ। কেন, এই যে পানিতে যে হাইড্রোজেন অক্সিজেন আছে এর মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। অক্সিজেন কি করে, তার দুইটা শেয়ার ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনকে নিজের দিকে টেনে নেয়, যার ফলে এখানে পানি কি হয় আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রাপ্ত হয়। তদ্রূপ এখানে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হাইড্রোজেনের তুলনায়। এরা কি করে সমযোজী বন্ধনে এই ক্লোরিন কি করে হাইড্রোজেনকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রাপ্ত হয়। এরা জলীয় দ্রবণে যেভাবে আয়নিত হয়, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড কি হয়, এরা হচ্ছে হাইড্রোজেন মানে ডেল্টা প্লাস, আর ক্লোরিন কি হয় ডেল্টা মাইনাস, মানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রাপ্ত হয়। এই যে পোলার সমযোজী যৌগ, নট পোলার, মানে এটা হচ্ছে পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে, আর এই কারণে কি হয় এই যৌগটা বিদ্যুৎ পরিবহন করে, এইগুলো জলীয় দ্রবণে মুক্তভাবে চলাচল করে। এইটা কি করে, এইটা যখন আমরা জলীয় দ্রবণে অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড এরকম, এখানে যদি আমরা দুইটি দণ্ড
তো এখানে কি করে হাইড্রোজেন এবং ক্লোরিন, এখানে যে হাইড্রোজেন এবং এই আয়নগুলো যা জলীয় দ্রবণে আয়নিত হয় আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক ভাবে, এই আয়নগুলো কি করে, এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোডকে ক্লোরিন আকৃষ্ট করবে, অ্যানোডকে এই অ্যানোডকে ক্লোরিন আকৃষ্ট করবে এবং ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডকে হাইড্রোজেন আকৃষ্ট করবে। হাইড্রোজেন ক্যাথোডে গিয়ে কি করবে, চার্জ মুক্ত হবে, সে চার্জ যুক্ত হয়েছিল সে হচ্ছে চার্জ মুক্ত হবে, এবং ক্লোরিন কি হবে, অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হবে। তার মানে এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটছে, ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, এখানে কিন্তু বিক্রিয়া ঘটছে, মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু এখনো, কারণ এখানেও তো চার্জ যুক্ত ছিল, চার্জ মুক্ত হচ্ছে, কারণ এখানেও যে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, এই কারণে। আর এই কারণেই হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, যদিও এটা সমযোজী যৌগ তবুও জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, এই কারণে। কেননা মোট কথা হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ যে কোনো যৌগই কেন না হোক, সেটা যদি পোলার সমযোজী যৌগ হয় তাহলে কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। পোলার সমযোজী যৌগ যেখানে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে, এটা কিভাবে হয়, তড়িৎ ঋণাত্মকতার কারণে। তড়িৎ ঋণাত্মক কারণে কি হয়, একটি আর একটিকে নিজের দিকে টেনে নেই, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে কি করে, অপর দিকে নিজের দিকে টেনে নেই, ফলে এরা দুজনেই আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত হয়, ঋণাত্মক প্রাপ্ত হয়, এবং এরা হচ্ছে পোলার সমযোজী যৌগ। আর পোলার সমযোজী যৌগ এইভাবে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। তো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং হাইড্রোজেন ক্লোরাইড পোলার সমযোজী যৌগ। তো আয়নিক যৌগ এখানে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু এখানে পোলার সমযোজী যৌগতে সমান ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, সেটা আমরা পানির যৌগ থেকে জেনেছিলাম। এখানে আমরা একইভাবে জানলাম যে এখানেও হাইড্রোজেন এবং ক্লোরাইডে তড়িৎ ঋণাত্মকতার কারণে এখানে পোলার, এটাও পোলার সমযোজী যৌগ এবং দুইটা প্রান্ত আছে, যার কারণে জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে। তো এই যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন, সত্যিই ভিন্ন, কারণ ওটা হচ্ছে আয়নিক যৌগ, এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এরা এভাবে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে না বোঝার বা কঠিন কিছু আমি বলেছি বলে আমার মনে হয় না। আমি সবসময় চিন্তা করি যে আমি সবচেয়ে সহজ ভাষায়, সবচেয়ে মানে সেই জায়গা থেকে, যে জায়গায় উপরে আর যাওয়া যায় না এমন জায়গা থেকে তোমাদেরকে শিখাবো, মানে এতটা সহজ ভাবে, এটাই আমি চেষ্টা করি, যার কারণে আমি সেইভাবেই মানে শিখে আসছি, এবং আমার মনে হয় এর চেয়ে সহজভাবে শেখানোর আছে বলে আমার জানা নেই। তো আমি কখনো কঠিন ভাষায় কঠিন ভাবে কোনো কিছু শিখাতে চাই না, কেননা সহজ ভাষায় যদি আমরা শিখতে পারি, কঠিন ভাষায় কেন আমরা বিভ্রান্তিতে পড়বো। সহজ ভাষায় শিখলে জিনিসটি সত্যি সহজ হয়, সেটা মনে থাকার মতো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।